নমস্কার শিক্ষার্থীরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি 170 নম্বর পাতার সমাধান নিয়ে আলোচনা করব। এবিটিএ টেস্ট পেপার এসি 170 পাতার মধ্যে 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নম্বরের যে প্রশ্ন আছে, তো আজকে সমস্ত প্রকার প্রশ্নের সমাধান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি 170 নম্বর পাতার মধ্যে একের দাগের দেখো, সবার প্রথমে কিন্তু 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে, যে ব্যাখ্যামূলক বা গণনামূলক প্রশ্ন আছে, তো সেগুলো একে একে আলোচনা করব। তো এখানে 1.1 দাগের প্রথমের যে প্রশ্নটা আছে, শিখনকে অর্থপূর্ণ করে তুলতে আশুবেলের সুপারিশগুলি কী ছিল? তো এটার উত্তর হলো, সুপারিশগুলি কী ছিল, কিংবা এখানে বা দিয়ে দেওয়া আছে আশুবেলের অর্থপূর্ণ শিখনের বৈশিষ্ট্যগুলো কী। তো এই প্রশ্নটা একই প্রশ্ন। তো এটার উত্তরটা আলোচনা করছি। দেখো, অর্থপূর্ণ শিখনের বৈশিষ্ট্য। আশুবেল অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিক্ষণ নীতির উপর ভিত্তি করে একটি মডেল তৈরি করেন। সেই মডেলটি হলো অ্যাডভান্স অর্গানাইজেশন মডেল। এই মডেলের উপাদানগুলি হলো, একে হচ্ছে ফোকাস, অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিখনের মাধ্যমে অভিজ্ঞতা সংরক্ষণে সাহায্য করা, পাঠ্য বিষয়ের অন্তর্গত অপেক্ষাকৃত স্থায়ী, বিস্তৃত ও স্পষ্ট ধারণা গঠনে শিক্ষার্থীদের সাহায্য করা, পরবর্তী পর্যায়ে তথ্য বিশ্লেষণে সাহায্য করা। এরপর আসছে সিনট্যাক্স, শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করা, যা শিক্ষার্থীদের পাঠকে পরবর্তীকালে অর্থপূর্ণ করে তোলে। পাঠের উদ্দেশ্য সম্পর্কে, পাঠ্য বিষয় সম্পর্কে ব্যাপক ধারণা তৈরি করা, সচেতন করা। পূর্ব অভিজ্ঞতার সঙ্গে ধারণার সংযুক্তিকরণ, শিক্ষার্থীদের শিখনে সাহায্য করা, পাঠে মনোযোগ আকর্ষণ করা। 3. সামাজিক পরিবেশ, বিষয়বস্তুগত শিখনের বিভিন্ন দিককে সামাজিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত রাখা। সামাজিক পরিবেশ শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়ায় সাহায্য করে। এরপর আসছে প্রতিক্রিয়ার নীতি, শিক্ষার্থীদের প্রশ্নের সুযোগ করে দেওয়া, শিক্ষার্থীদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের উপযুক্ত উদাহরণ ও তথ্য পরিবেশনের মাধ্যমে প্রতিক্রিয়া দানের সুযোগ করে দেওয়া। 5. সহযোগী তন্ত্র, বিষয়বস্তু উপস্থাপন এমনভাবে দরকার যাতে বিষয়বস্তুকে অর্থপূর্ণ করে তোলা সম্ভব হয়। বিষয়বস্তু অর্থপূর্ণ করে তুলতে হলে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার প্রয়োজন, যা নীতি সহযোগী তন্ত্র হিসাবে কাজ করে। তো এটা গেল এই প্রশ্নের প্রথম পার্ট। এরপরের যে প্রশ্নটা আছে, যে বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কী কী? তো এই প্রশ্নের উত্তরটা দেখো, বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিক্ষণের বৈশিষ্ট্য। বান্দুরা তাঁর শিক্ষণের তত্ত্বে শিশুর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এগুলি হলো: 1. প্রতিবর্তক ক্রিয়া, শিশুদের মধ্যে জন্মগতভাবে উপস্থিত প্রতিবর্তক ক্রিয়া, অর্থাৎ বাবা মা, বন্ধুবান্ধব বা বড়দের ডাকে সাড়া দেওয়া। 2. সাংকেতিকরণ ক্ষমতা, শিশুর মধ্যে সাংকেতিকরণ ক্ষমতা বর্তমান, যার দ্বারা সে বাস্তব অভিজ্ঞতাকে মানসিক কল্পে পরিণত করতে পারে। এই প্রভাব তার আচরণ নিয়ন্ত্রিত করে। 3. পূর্বানুমান ক্ষমতা, শিশুদের পূর্বানুমানের ক্ষমতা শিশুর আচরণের প্রকৃতি নির্ধারণ করে। 4. পর্যবেক্ষণ ক্ষমতা, শিশুদের মধ্যে পর্যবেক্ষণের মাধ্যমে শিখন ক্ষমতা লক্ষ্য করা যায়। লক্ষ্যটায় যে বানানটা জফলা হবে, যেমন সমাজের বয়স্ক ব্যক্তিদের আচার আচরণ দেখে শিশুরা শেখে। এই ধরনের শিখনকে বান্দুরা অনুকরণের মাধ্যমে শিখন বা ভিকারিয়াস লার্নিং বলেছেন। 5.
আত্মবিশ্বাস, পর্যবেক্ষণের মাধ্যমে শিশুরা যা শেখে সেগুলিকে বিচার বিবেচনা করে পরিবর্তনের চেষ্টা করে এবং এইভাবে তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়। এই 5টি প্রধান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব গড়ে উঠেছে। তো এটা গেল এই প্রশ্নের পাঠ। এর পরের যে প্রশ্ন পাঠটা আছে দেখো বা অংশটা আছে, দেখো এখানে দেওয়া আছে যে সৃজনশীলতা ও ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া উচিত। 5+5 দেওয়া আছে প্রশ্নটা। তাহলে এখানে দুটো প্রশ্ন বলেছে যে সৃজনশীলতার বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া উচিত, আর একটা হলো ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া উচিত। এটাও 5 আর এটাও 5, 5 5 10। ঠিক আছে, তো এই দুটো প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো এখানে দেওয়া আছে সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা। সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা হলো 1. উন্নত মানসিক প্রক্রিয়াযুক্ত কর্ম নির্বাচন। শিক্ষক শিক্ষার্থীদের জন্য এমন উন্নত মানসিক প্রক্রিয়াযুক্ত কর্ম নির্বাচন করবেন যাতে শিক্ষার্থীরা পাঠ্য বিষয় ও অন্যান্য সমস্যা সমাধানের ক্ষেত্রে স্বাধীন চিন্তাভাবনার সুযোগ পায়। 2. ব্যক্তিসত্তা। সৃজনশীল শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে শিক্ষক নজর রাখবেন। 3. ব্রেন স্টর্মিং। মনোবিদ অসবর্ন এর মত অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা জাগ্রত করার জন্য ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে দলগত চিন্তাকে শিক্ষক উৎসাহিত করবেন। 4 হচ্ছে সিনেকটিক্স। সৃজনশীলতা বিকাশে সিনেকটিক্স নামক এক ধরনের দলগত চিন্তন পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। এই পদ্ধতিতে 5 থেকে 10 জন নিয়ে একটি দল তৈরি করে দলগত আলোচনার মাধ্যমে সৃজনশীল চিন্তা করা হয়। 5. আবিষ্কারের পরিবেশ তৈরি কর। আবিষ্কার পরিবেশ তৈরি করতে হলে শিক্ষকের কর্তব্য হলো 1. সংগৃহীত বিভিন্ন ধরনের উপাদান, শিক্ষালিপি, মুদ্রা ইত্যাদি থেকে তথ্য আহরণ করা। বি. বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যা যেমন মূল্যবোধের অবক্ষয়, নিরক্ষরতা দূরীকরণ সমাধানের পথ নির্ণয় করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া। তারপর হচ্ছে আবিষ্কারমূলক শিখন পরিবেশ, বিভিন্ন ভবিষ্যৎ ফলশ্রুতি সম্পর্কিত পরিকল্পনা যেমন বেকার সমস্যার সমাধান, সংখ্যালঘুদের শিক্ষা ইত্যাদি তৈরি করতে হবে। এটা কিন্তু এই পার্টটার যে অংশ, আবিষ্কারের যে পরিবেশ তৈরি, এটা সাব পয়েন্ট এ বি তারপরে হচ্ছে সি, এই যে তিনটে সাব পয়েন্ট। এরপর আসছে 6 নম্বর পয়েন্ট, মূল পয়েন্ট, যে শিক্ষার্থীদের বিদ্যালয়ের কাজে আগ্রহ সঞ্চার। যে সমস্ত শিক্ষার্থীরা লাজুক প্রকৃতির এবং সকলের সঙ্গে মেলামেশা করতে পারে না তাদের ক্ষেত্রে সৃজন ক্ষমতা বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে শিক্ষকের কাজ হবে এইসব শিক্ষার্থীদের বিদ্যালয়ের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা। এরপরে শেষে যে একদম প্রশ্নটা আছে যে ব্যক্তিসত্তা বিকাশে সৃজনশীলতা পাঠটা চলে গেল, এরপরে হচ্ছে ব্যক্তিসত্তা বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া উচিত। ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা 1 হচ্ছে আত্মসক্রিয়তার সুযোগ সৃষ্টি করা। আত্মসক্রিয়তার দ্বারা শিক্ষার্থীরা বিভিন্ন পরিস্থিতিতে যেভাবে অভিযোজন করবে তার উপর তাদের বিকাশ নির্ভর করবে। যদি কোনো শিক্ষার্থী কোনো বিশেষ পরিস্থিতিতে নিজের ক্ষমতা দ্বারা আয়ত্তে আনতে না পারে সেক্ষেত্রে শিক্ষককে সহায়তা করতে হবে। 2. দায়িত্ববোধ জাগ্রত করা। দায়িত্ববোধ জাগ্রত করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন কাজের দায়িত্ব দিতে হবে এবং সে দায়িত্ব যাতে তারা যথাযথভাবে পালন করে সে বিষয়ে দরকার হলে তাদের সহায়তা করতে হবে। 3. সার্থক অভিযোজনে সক্ষম করে তোলা। সার্থক অভিযোজনের ক্ষমতা ব্যক্তিসত্তার একটি প্রধান বৈশিষ্ট্য, তাই তারা যাতে খুব বেশি পরিমাণে অন্তর্মুখী না হয়ে পড়ে সেদিকে নজর দিতে হবে। 4. সুস্থ জীবনাদর্শ গড়ে তোলা। শিক্ষার্থীদের সুস্থ জীবনাদর্শ যাতে বিদ্যালয়ে গড়ে উঠতে পারে তার সব রকম ব্যবস্থা করতে পারলে ব্যক্তিসত্তার বিকাশের পথ সুগম হবে। 5. সামাজিক বিকাশ। সহযোগিতা, সহানুভূতি,
সহমর্মিতা, দলবদ্ধতা ইত্যাদি সামাজিক বিকাশের মধ্যে পড়ে, যা শিক্ষার সঙ্গে যুক্ত সুব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির উপরুক্ত সামাজিক বৈশিষ্ট্যসমূহ থাকবে। তো এর পরের প্রশ্নে চলে যাব 1.2 দাগের প্রশ্ন। কার্ল পিয়ারসনের মত অনুযায়ী মিন, মিডিয়ান এবং মোড এর সম্পর্কের গাণিতিক রূপটি কেমন? তো এই যে প্রশ্নটা আছে, তারপরে তার সাথে আরেকটা দেওয়া আছে মিন, মিডিয়ান এবং মোডের তুলনা করো। তো এই প্রশ্নের উত্তরটা সবার শেষে আলোচনা করছি, কারণ এটাকে এখন যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু মানে ভিডিওটা যেহেতু মোবাইলের মাধ্যমে করা হচ্ছে, তাহলে কিন্তু মানে ভিডিওটা খাটিয়ে যাবে, দেখার অসুবিধা হবে, ঠিক আছে? তাই এটা সবার শেষে আলোচনা করছি। এর পরের প্রশ্ন অথবা দিয়ে দেওয়া আছে আয়তলেখ কাকে বলে? এই যে আয়তলেখ কাকে বলে, আয়তলেখের সুবিধাগুলি কী কী? আর তারপর আরেকটা প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত স্কোর বণ্টনটির একটি আয়তলেখ অঙ্কন করতে বলেছে। তো এখানে প্রদত্ত স্কোর বণ্টনটির যে আয়তলেখ অঙ্কন করা, তো সেটাও সবার শেষে আলোচনা করব। আর এখানে বাকি যে দুটো প্রশ্ন আছে আয়তলেখ কাকে বলে, আয়তলেখের সুবিধাগুলি কী কী, এই দুটো প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে আয়তলেখ কাকে বলে। আয়তলেখ হলো অনুভূমিক সরলরেখার উপর অবস্থিত একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের ক্ষেত্রফল নির্ণীত পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পরিসংখ্যা বিভাজন গঠন করা হয়, যেখানে পরিসংখ্যার উপর ভিত্তি করে এক্স অক্ষের সঙ্গে উলম্বভাবে ওয়াই অক্ষের সমান্তরালে যে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র অঙ্কন করা হয় তাকেই বলা হয় আয়তলেখ বা হিস্টোগ্রাম। দেখো আয়তলেখ হচ্ছে, দেখো আয়তলেখ অঙ্কন করতে গেলে এই দিকটায় হচ্ছে এক্স, এই দিকটায় ওয়াই, এখানটায় হচ্ছে 0। তো এখানটায় কী বলেছে যে এখানে পরিসংখ্যার উপর ভিত্তি করে এক্স অক্ষের উপর উলম্বভাবে ওয়াই অক্ষের সমান্তরালে যে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, যে এরকম করে একটা যে স্তম্ভ লেখচিত্র, অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, ঠিক আছে, এই যে এরকম করে যে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র অঙ্কন করা যায় তাকেই আয়তলেখ বলে। এরপর কি বলেছে যে আয়তলেখ চিত্রের সুবিধাগুলি কী কী, এটা 2 নম্বরের প্রশ্ন। তো এখানে হচ্ছে আয়তলেখ চিত্রের সুবিধাগুলি হলো পারদর্শিতার তুলনামূলক বিচার, বিভিন্ন শিক্ষার্থীর পারদর্শিতার তুলনামূলক বিচারের জন্য আয়তলেখ ব্যবহার করা হয়। 2, তথ্যগত তুলনা, তথ্যের বিভিন্ন অংশগুলির মধ্যে সহজেই তুলনা করা যায় আয়তলেখের মাধ্যমে। তো এখানে যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো সবার শেষে আলোচনা করব। এর পরের প্রশ্নে চলে যাব বিভাগ খ এর মধ্যে। বিভাগ খ, এই যে বিভাগ খ এর 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 5, এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এখানে 2.1 দাগের যে প্রশ্নটা আছে শিক্ষার্থীদের শিক্ষণে ধ্যানের গুরুত্ব আলোচনা করো। আর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে জীবন দক্ষতার উন্নয়নে কার্যকরী যোগাযোগ এবং সমস্যা সমাধানের গুরুত্ব আলোচনা করো। তো সবার প্রথম আলোচনা করছি যে শিক্ষার্থীদের শিক্ষণে ধ্যানের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। দেখো ধ্যান বা মননশীল ধ্যান দুটো কিন্তু একই জিনিস। তো এখানে মাঝে মধ্যে মননশীল ধ্যান কথাটা ব্যবহার করা হয়েছে। দেখো শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক সুস্থতায় মননশীল ধ্যানের বা শুধুমাত্র ধ্যানের গুরুত্ব হলো 1, মনকে শান্ত করা। মননশীল ধ্যান মনকে একটি নির্দিষ্ট বিষয়ে নিবিষ্ট করতে সাহায্য করে। এই ধ্যান মনকে শান্ত করে এবং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে। 2, চাপ লাঘব করতে সাহায্য করে। মননশীল ধ্যান শরীরের শিথিলতাকে দূর করে, এর ফলে স্ট্রেস হরমোনের উৎপাদন হ্রাস পায় এবং মনে শান্তি। 3, দৃষ্টিভঙ্গির উন্নতি। মননশীল ধ্যান দৈহিক এবং মানসিক সমস্যাগুলিকে বাইরে থেকে দেখতে সাহায্য করে এবং সেগুলির প্রতি ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে। 4, মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি। মননশীল ধ্যান মানসিক স্থিরতা তৈরি করতে বা বজায় রাখতে সাহায্য করে, সঠিক পরিস্থিতিতে ও কর্তব্যে অনড় থাকতে সাহায্য করে এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও বিপত্তিগুলির সঙ্গে ভালোভাবে মোকাবিলা করতে সাহায্য করে। 5, আত্মসচেতনতা বৃদ্ধি। মননশীলতাকে উন্নীত এবং উৎসাহিত করার একটি প্রকৃষ্ট পন্থা হলো মননশীল ধ্যান। এর ফলে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা,
অনুভূতি এবং আবেগগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে অন্যের আবেগগুলিকে ব্যক্তি গুরুত্ব দিতে শিখে। 6. সম্পর্কের উন্নতি। এই ধ্যান যেহেতু আত্মসচেতনতা বৃদ্ধি করতে এবং অন্যের আবেগগুলিকে গুরুত্ব দিতে শেখায়, তার ফলে পরস্পরের সঙ্গে যোগাযোগের সম্পর্ক বৃদ্ধি পায় এবং পারস্পরিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। 7. উদ্বেগ নিয়ন্ত্রণ। নিয়মিত ধ্যান করলে মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে থাকে, ফলে মানসিক চাপ কমে যায় বা নিয়ন্ত্রণে থাকে। পরের যে প্রশ্নটা আছে, জীবন দক্ষতা উন্নয়নে কার্যকরী যোগাযোগ এবং সমস্যা সমাধানের গুরুত্ব আলোচনা করো। জীবন দক্ষতার উন্নয়নে কার্যকরী যোগাযোগ এবং সমস্যা সমাধানের গুরুত্ব আলোচনা করো। তো এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে কার্যকরী যোগাযোগ আর একটা হচ্ছে সমস্যা সমাধান। এই প্রশ্নটা আড়াই করে আছে, ঠিক আছে, আড়াই করে ভাগ করা আছে, দুটো প্রশ্নই আড়াই করে ভাগ করা আছে। তো সবার প্রথম আলোচনা করছি জীবন দক্ষতার উন্নয়নে কার্যকরী যোগাযোগের গুরুত্ব। কার্যকরী একটা হচ্ছে অমৌখিক যোগাযোগ, মুখায়ব, চোখের ইশারা বা যোগাযোগ এবং অঙ্গিভঙ্গির দ্বারা বার্তা আরও কার্যকর করা যায়। 2. আত্মবিশ্বাসী হওয়া। বক্তব্য উপস্থাপনের সময় আত্মবিশ্বাসী এবং নির্ভরযোগ্য হতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সংকোচন এবং অস্বস্তি দূর করতে হবে। 3. ভুল সংশোধন। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো প্রয়োজন এবং নিজের ভুল সংশোধন করাও দরকার। 4 হচ্ছে সহজভাবে উপস্থাপন। বার্তাটি সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে উপস্থাপন করতে হবে, জটিল শব্দ ত্যাগ করতে হবে এবং বোধগম্য ভাষার ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্য ও মানব কল্যাণে। দেখো এই যে বাকি যে প্রশ্নটা আছে, সমস্যা সমাধানের গুরুত্ব, প্রথমে তাহলে কার্যকরী যোগাযোগের গুরুত্বটা আলোচনা করলাম, এরপর হচ্ছে সমস্যা সমাধানের যে গুরুত্ব সেটা আলোচনা করছি। দেখো তো ওইটাকে এখানে ঘুরিয়ে একটু লেখা হয়েছে যে মানসিক স্বাস্থ্য ও মানব কল্যাণে সমস্যা সমাধান দক্ষতার ভূমিকা। তো মানসিক স্বাস্থ্য ও মানব কল্যাণে সমস্যা সমাধান দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 1. জটিল পরিস্থিতির মোকাবিলা। সমস্যা সমাধানের দক্ষতা ব্যক্তিকে বিভিন্ন জটিল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা বৃদ্ধি করে। 2. আত্মবিশ্বাস বৃদ্ধি। সমস্যার সঠিকভাবে সমাধান করতে পারলে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 3. মানসিক চাপ হ্রাস। সমস্যা সমাধানের দক্ষতা ব্যক্তির মধ্যে থেকে মানসিক চাপ, হতাশা, উদ্বেগ কমাতে সাহায্য করে। 4. সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি। সমস্যা সমাধানের দক্ষতা একজন ব্যক্তিকে যথাযথ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 5. সুসম্পর্ক বজায় রাখা। সমস্যা সমাধানে দক্ষ ব্যক্তি সকলের সঙ্গে সঠিকভাবে সম্পর্ক স্থাপন করতে এবং তা বজায় রাখতে সাহায্য করে। এর পরের প্রশ্নে চলে যাব, 2.2 দাগের যে প্রশ্ন আছে, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো। অথবা দিয়ে দেওয়া আছে টিকা লেখো শিক্ষায় ডিজিটাল বিপ্লব, কিংবা দেওয়া আছে অথবা দিয়ে একই প্রশ্ন, এটাকে অথবা দিয়ে বলা আছে শিক্ষায় ডিজিটাল বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। তো সবার প্রথম আছে যেটা শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সিস্টেম অ্যাপ্রোচের ভূমিকা। শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সিস্টেম অ্যাপ্রোচ শিক্ষা প্রক্রিয়ার বিশ্লেষণ ও উন্নয়নে সাহায্য করে। সিস্টেম অ্যাপ্রোচ প্রক্রিয়াকে শিক্ষাগত প্রযুক্তি নিম্নলিখিতভাবে সাহায্য করে, যেমন 1 হচ্ছে বিশ্লেষণ এবং উন্নয়ন। শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান শিক্ষণ প্রক্রিয়াকে যথাযথভাবে বিশ্লেষণ করে উন্নয়ন ঘটাতে সাহায্য করে। 2 নকশাকরণ ও বাস্তবায়ন। পাঠ্যক্রমের নকশা, পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের প্রয়োগ গুরুত্বপূর্ণ। 3 মূল্যায়ন। শিক্ষক শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের ব্যবহার রয়েছে। তারপর হচ্ছে 4 স্বশিখন। শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ ও ক্ষমতা অনুযায়ী শিখনে সাহায্য করে। 5 নিযুক্তিকরণ। শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় যেমন বিজ্ঞান, ইতিহাস, মানবতামূলক বিষয়সমূহকে বোধগম্য করে তুলতে এবং তাদের বিষয়সমূহে আগ্রহী করে তোলার জন্য বিষয় নিযুক্তিকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। 6 কার্যকরী ক্ষমতা বৃদ্ধি। শিক্ষা প্রযুক্তি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই কার্যকরী ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। সুতরাং সিস্টেম অ্যাপ্রোচ শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত ক্ষেত্রে কীভাবে
শিক্ষা প্রযুক্তিকে কাজে লাগানো যায় সে ব্যাপারে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এরপরে যে বাকি পার্টটা আছে প্রশ্নের বাকি অংশটা, যে শিক্ষায় ডিজিটাল বিপ্লব অথবা শিক্ষায় ডিজিটাল বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটার উত্তরটা দেখে নাও। শিক্ষায় ডিজিটাল বিপ্লবের প্রভাব, এক হচ্ছে জানার পরিধি বৃদ্ধি। শিক্ষায় ডিজিটালাইজেশনের ফলে শিক্ষার্থীরা অনেক সহজে অনেক কিছু জানতে পারছে। এর মাধ্যমে সারা বিশ্বের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন আমরা জানতে পারছি, তেমনি আমাদের দেশের বিভিন্ন তথ্য অন্যদের জানানো সম্ভব হচ্ছে। 2, আগ্রহ বৃদ্ধি। এর ফলে শিক্ষণীয় বিষয় জানার প্রতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে। 3, বৌদ্ধিক বিকাশ। সারা বিশ্বের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার সুযোগ থাকায় শিক্ষার্থীদের দ্রুত বৌদ্ধিক বিকাশ ঘটছে। 4, সামাজিক বিকাশ। ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের দেশের সমাজ সংস্কৃতির সঙ্গে অন্যান্য দেশের সমাজ সংস্কৃতির সম্বন্ধেও ধারণা জন্মাচ্ছে। 5, যোগাযোগ বৃদ্ধি। ডিজিটালাইজেশনের ফলে আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনের সঙ্গে যেমন যোগাযোগ বেড়েছে, ঠিক তেমনি অন্যান্য দেশের মানুষজনকেও আমরা জানতে পারছি। 6, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ব্যবস্থা যেমন এডুস্যাট, ই জ্ঞানকোষ, ই বুক, ই জার্নাল, বিভিন্ন ধরনের হ্যাপটিক প্রযুক্তি শিক্ষাকে সমগ্র জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা যাচ্ছে। 7, ব্যয়ে সময় হ্রাস। শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন ব্যবহার করার ফলে শিক্ষাক্ষেত্রে ব্যয় হ্রাস পেয়েছে এবং অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে। এরপর বিভাগ গয়ের চলে যাব। তো বিভাগ গয়ের দেওয়া আছে 2x5, অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো এখানে 3.1 দাগের যে প্রশ্নটা আছে, প্রেষণা হ্রাসের 2টি কারণ উল্লেখ করো। তো প্রেষণা হ্রাসের 2টি কারণ হলো, এক হচ্ছে বিষয়বস্তুর কাঠিন্য মাত্রা। কোনো বিষয় যদি খুব সহজ বা কঠিন হয় তাহলে শিক্ষার্থীদের প্রেষণা হ্রাস পায়। 2, কৌতূহলের অভাব। কোনো বিষয়ে যদি ব্যক্তির কৌতূহল না থাকে তাহলে সে ওই বিষয়ের প্রতি আগ্রহ দেখাবে না। এর অর্থ হলো উক্ত বিষয়ে ব্যক্তির প্রেষণা হ্রাস পাবে। অথবা যে প্রশ্নটা দেওয়া আছে, মনোযোগকে কেন নির্বাচনধর্মী বলা হয়? মনোযোগের পরিসর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো মনোযোগকে কেন নির্বাচনধর্মী বলা হয়? তো মনোযোগকে কেন নির্বাচনী বলা হয়, এটার উত্তরটা হয়তো এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে হয়তো লিখতে ভুল হয়ে গেছে। এই প্রশ্নটা মনোযোগকে নির্বাচনধর্মী বলা হয় কেন, এই প্রশ্নটা পরে আলোচনা করে দেবো। এটা এখানে লেখা হয়নি, কারণ কোনো ভুল হয়ে গেছে কোনো কারণবশত। ঠিক আছে, তো এই প্রশ্নটা পরে আলোচনা করে দেবো। আর পরের যে পার্টটা আছে দেখো, মনোযোগের পরিসর কোন যন্ত্রে মাপা হয়। দেখো, মনোযোগের পরিসর মাপার যন্ত্রটির নাম হলো, মনোযোগের বিস্তার বা পরিসর মাপার যন্ত্রটির নাম হলো ট্যাচিটোস্কোপ। ঠিক আছে, ট্যাচিটোস্কোপ নামক যন্ত্রের সাহায্যে মাপা হয়। আর মনোযোগকে নির্বাচনধর্মী বলা হয়, এই প্রশ্নটা পরে করিয়ে দেবো, এটা এখানে ভুল হয়ে গেছে। এরপরে 3.2 দাগের যে প্রশ্ন আছে, উদ্বেগ বা দুশ্চিন্তাজনিত উৎকণ্ঠার 2টি রূপ হলো ওসিডি এবং বিডি। এগুলির পুরো কথা কী? তো ওসিডির পুরো কথা হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আর বিডির পুরো কথা হলো বিপোলার ডিসঅর্ডার। অথবা যে প্রশ্নটা দেওয়া আছে, শৈশব থেকেই জীবন দক্ষতা বা লাইফ স্কিল শেখানো উচিত কেন? তো এই প্রশ্নটার উত্তরটা দেখে নাও। আজকের শিশু ভবিষ্যতের আদর্শ নাগরিক। জীবনের শুরুতেই জীবন দক্ষতার বিকাশ শিশুকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে এবং নেতৃত্বদানের উপযোগী গুণাবলীর বিকাশ ঘটায়। এছাড়া এগুলি শিশুকে আত্মবিশ্বাসী এবং সহানুভূতিশীল হতে সাহায্য করে। পরের প্রশ্নে চলে যাব, 3.3 প্রশ্ন, সিস্টেম কাকে বলে? ইহা কত ধরনের ও কী কী হয়ে থাকে? আর অথবা দেওয়া আছে জ্ঞান দর্শন এবং এডুস্যাট কী? তো সবার প্রথম আসছে সিস্টেম। সিস্টেম বলতে কতকগুলি পারস্পরিক ক্রিয়াশীল অংশের সমবায়কে বোঝায়। এদের যে কোনো একটিতে কোনো রকম পরিবর্তন সিস্টেমের সামগ্রিক অংশের ধারাবাহিকতার পরিবর্তন ঘটায়।
বৌডিচ অ্যান্ড হস এর মতে সিস্টেম বলতে বোঝায় বিভিন্ন অংশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও সম্পর্কের ধারাবাহিকতাকে বজায় রাখা। সিস্টেম কত প্রকারের হয়ে থাকে এবং কি কি? তো সিস্টেমকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম কি না, যে সিস্টেম পরিবেশের প্রভাব ছাড়া কাজ করতে পারে সেই সিস্টেমকে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম বলে। আর একটা হলো ওপেন সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্কে আবদ্ধ হয় তাকে ওপেন সিস্টেম বলে। আর অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে জ্ঞান দর্শন কি? তো জ্ঞান দর্শন বিভিন্ন শিক্ষা স্তরে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ও তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান প্রচার করে যা ইগনু দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন, মানে এই যে প্রশ্নটা এখানে দেখো, জ্ঞান দর্শনটা হয়ে গেল, পড়েছে এডুস্যাট। দেখো এডুস্যাট, এখানে 600টা একটা মিস্টেক হয়েছে। তো এডুস্যাট কি না, ভারতে প্রথম স্যাটেলাইট ভিত্তিক প্রকল্প হলো এডুস্যাট। এডুস্যাটের পর এটা পূর্ণচ্ছেদ দেওয়া হয়েছে। তো ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক প্রকল্প হলো এডুস্যাট। শিক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে এডুস্যাটের সাহায্য নেওয়া হয়। এডুস্যাট প্রকল্পটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রযুক্তিগত সহায়তায় তৈরি করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়নে এডুস্যাট কার্যকরী। এডুস্যাটের পুরো নাম হলো এডুকেশনাল স্যাটেলাইট। 3.4-এর যে প্রশ্নটা, তথ্য বা ডেটা কাকে বলে? তো তথ্য বা ডেটা কাকে বলে? তথ্য হলো কোনো ব্যক্তি, বস্তু ও ঘটনার প্রতিক্রিয়া লিপিবদ্ধকরণের প্রক্রিয়া, যেমন মেধা, সাফল্য, বয়স, উচ্চতা ইত্যাদি। উৎস অনুসারে ডেটা কত প্রকারের হয় এবং কি কি? উৎস অনুসারে তথ্য দু প্রকারের। উৎস অনুসারে তথ্য বা ডেটা হচ্ছে দু প্রকারের, একটা হলো প্রাথমিক তথ্য আর একটা হলো গৌণ তথ্য। অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, লেখচিত্রে তথ্য পরিবেশনের ক্ষেত্রে এক্স ও ওয়াই অক্ষের মধ্যে 75% নীতিটি কী? দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা আছে যে এক্স এবং ওয়াই অক্ষের মধ্যে 75%-এর নীতি পরিসংখ্যা বহুভুজের দৈর্ঘ্য ও উচ্চতার মধ্যে সমতা রাখার জন্য এক্স ও ওয়াই অক্ষের অনুপাত 4:3 রাখা হয়, অর্থাৎ এক্স অক্ষে যতগুলি বর্গ একক ঘর নেওয়া হবে তার 3/4 বা 75% ঘর হবে ওয়াই অক্ষে। ঠিক আছে। এরপরে 3.5-এর প্রশ্ন, সম্যক বিচ্যুতি কী? তো সম্যকচ্যুতি বা আদর্শচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি, তো এটাকে বিভিন্ন নামে ডাকা যায়। তো কোনো রাশিমালার প্রতিটি স্কোর থেকে স্কোরগুচ্ছের গড় মান বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই নির্দিষ্ট স্কোরের চ্যুতি বলা হয়। রাশিমালার সব স্কোরগুলি চ্যুতির বর্গের গড়ের ধনাত্মক বর্গমূলকে ওই স্কোরগুচ্ছের সম্যকচ্যুতি বা আদর্শ চ্যুতি বলা হয়। আর সম্যকচ্যুতিকে গ্রিক অক্ষর, এটা হবে মিউ, এটা দেখো এই যে এটা হচ্ছে গ্রিক অক্ষর, এটা এই যে চিহ্নটা দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে, এসডি চিহ্ন, এটা মিউ বলছে, এটা হচ্ছে এসডি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এই যে এসডি চিহ্ন, এটা এই চিহ্নটি দ্বারা সূচিত করা হয়। এর পরের যে প্রশ্নটা, এর কয়েকটি ধর্মের উল্লেখ করো, অর্থাৎ এসডির কয়েকটি ধর্মের কথা উল্লেখ করো। দেখো এসডির মান কোনো ক্ষেত্রে ধনাত্মক হবে না, তবে এসডির মান 0 হতে পারে। আর এসডি পরিমাপ করে তথ্যগুলি গড় মান থেকে কতটা বিস্তৃত তা জানা যায়। এরপর টেস্ট পেপারের বাকি যে অংশগুলো আছে তো সেগুলো আলোচনা করব। তার আগে টেস্ট পেপারের মূল পেজটাকে দেখে নিই। দেখো এখানে এবিটিএ টেস্ট পেপার এসি 170 পাতার মধ্যে চলে এসেছি। তো এখান থেকে যে যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো একে একে আলোচনা করব। তো এখানে বাকি আছে দেখো 1.2-এর দাগের যে প্রশ্ন, বিভাগ কয়ের মধ্যে 2-এর দাগের যে প্রশ্ন আছে, কার্ল পিয়ারসনের মত অনুযায়ী মিন, মিডিয়ান এবং মোডের সম্পর্কের গাণিতিক রূপটি কেমন, আর মিন, মিডিয়ান, মোডের তুলনা করো। তো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। কার্ল পিয়ারসনের
কার্ল পিয়ারসনের সূত্র অনুযায়ী মিন, মিডিয়ান, মোড অর্থাৎ গড়, মধ্যমান এবং ভূশিষ্টকের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে দিয়েছে। এখানে তিনটে সূত্র দেওয়া আছে, মিন, মিডিয়ান এবং মোড। এই তিনটে সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। কার্ল পিয়ারসনের মিন, মিডিয়ান এবং মোডের যে সম্পর্ক সেটা দেখো। সবার প্রথমে আসছে মিন। মিন সমান 3 মিডিয়ান মাইনাস মোড বাই 2। মিডিয়ান সমান 2 মিন প্লাস মোড বাই 3। আর এখানটায় মোড সমান বলেছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, তো এটা হলো কার্ল পিয়ারসনের মানে মিন, মিডিয়ান এবং মোডের মধ্যে যে গাণিতিক সম্পর্ক সেটা, এই তিনটে সূত্র। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে যে গড়, মধ্যমান এবং মোডের মধ্যে তুলনা করো। গড়, মধ্যমান এবং মোডের মধ্যে তুলনা করতে বলেছে। তো এই দিকটায় দেওয়া আছে বিষয়, এখানটায় গড়, এখানটায় মধ্যমান, এখানটায় মোড। তো এটা তোমরা একটু দেখে নাও, এটা আমি বিস্তারিতভাবে আর আলোচনা করছি না। তোমরা ভিডিওটা পজ করে এগুলোকে খাতায় নোট করে নেবে, এখান থেকে এতটা পর্যন্ত। তো এরপর বাকি যে প্রশ্নের অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, আয়তলেখ কাকে বলে, আয়তলেখের সুবিধাগুলি কি কি। তো আয়তলেখ কাকে বলে এটা আলোচনা করেছি, আয়তলেখের সুবিধাগুলো কি কি এটা আলোচনা করেছি। এরপর বাকি যে অংশটা আছে, প্রদত্ত স্কোর বণ্টনটির একটি আয়তলেখ অঙ্কন করো। তো সেটা একটু বলে দিচ্ছি দেখো। তো আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয় সেই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার, দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এইচএস সেমিস্টার ফর এডুকেশন বলে যে প্লেলিস্ট আছে, তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা হিস্টোগ্রাম বা আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয় সে সম্পর্কে দেখে নেবে। আর এখানে মানে অল্প বিস্তর বলে দিচ্ছি কীভাবে হিস্টোগ্রাম অঙ্কন করতে হয়। আর এই হিস্টোগ্রাম অঙ্কনের উপর আর একটা স্পেশাল ভিডিও আসবে 2-1 দিনের ভিতরেই, তার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো রাখো। দেখো এখানে এই যে প্রশ্নটা ছিল, প্রদত্ত স্কোর বণ্টনটির একটি আয়তলেখ অঙ্কন করো। তো হিস্টোগ্রাম বা আয়তলেখ অঙ্কন করতে হলে সবার প্রথম আমাদেরকে 3টে ছক করতে হবে। একটা হলো স্কোর, আর একটা হচ্ছে শ্রেণীর নিম্নমান বা লোয়ার লিমিট বের করতে হবে, আর একটা হচ্ছে পরিসংখ্যা। তো এখানে স্কোর আর পরিসংখ্যা এখানে অলরেডি দেওয়াই আছে, স্কোর আর পরিসংখ্যাটা। তো আমাদেরকে এখানে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে শ্রেণীর যে নিম্ন সীমাগুলো আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে বা লোয়ার লিমিট বের করতে হবে। দেখো এখানে 30 থেকে 34, তো এগুলোর নিম্ন সীমা বা লোয়ার লিমিট বের করতে হবে। তো নিম্ন সীমা বা লোয়ার লিমিট বলতে কী বোঝায়, এখানে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 34। তো যখন নিম্ন সীমা বা লোয়ার লিমিট বের করতে বলবে তখন ছোট সংখ্যা যেটা থাকবে, এই যে ছোট সংখ্যা 30 আছে, তো এই ছোটো সংখ্যা থেকে 0.5 বিয়োগ করতে হবে, তাহলেই কিন্তু লোয়ার লিমিট বেরিয়ে যাবে। ঠিক আছে, আর আপার লিমিট যখন বলবে, আপার লিমিট হলে এখানে যে বড় সংখ্যাটা থাকবে তার থেকে 0.5 যোগ করতে হবে। তো এখানে যেহেতু লোয়ার লিমিট বা শ্রেণীর নিম্নমান বের করতে বলেছে, তাহলে এখানে 0.5 করে করে বিয়োগ হবে। দেখো এখানে 30 আছে, তো 30-এর থেকে 0.5 বিয়োগ দিলে হচ্ছে 29.5। তারপর আছে 35, 35 থেকে 0.5 বিয়োগ দিলে হবে 34.5। আবার আছে 40, তো 40 থেকে 0.5 বিয়োগ দিলে হবে 39.5। তো এরকম করে করে শ্রেণীর যে নিম্নসীমাগুলো আছে তো এখানে পরপর বসানো হয়েছে, আর এখানটায় পরিসংখ্যাগুলো যেমনটি আছে তেমনটা বসানো হয়েছে। আর আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করতে হলে এখানে দেখো 75/75 দিয়ে যে বড় পরিসংখ্যাটা থাকবে সেটাকে ভাগ করতে হবে। তো এটা একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। দেখো ছবিটা দেখলে তোমরা বুঝতে, দেখো এখানে খাতার মধ্যে, এই যে খাতার মধ্যে হিস্টোগ্রাম অঙ্কন করেছি গ্রাফ পেপারের মধ্যে। তো এই দিকের যে ঘরগুলো আছে দেখো এখানে 1, 2, 3, 4, তো এগুলো তোমরা এই যে এখান থেকে দেখো এখানে 5 ঘর ছাড়া ছাড়া 5 ঘর ছাড়া ছাড়া যে দাগগুলো দিয়েছি, তো এগুলোকে তোমরা কীভাবে নির্ণয় করবে। তো এগুলো নির্ণয় করার জন্য কি করেছি, এগুলো নির্ণয় করার জন্য 75 দিয়ে এখানের মধ্যে যে বড় পরিসংখ্যাটা আছে, দেখো এখানে বড় পরিসংখ্যা আছে 13, তো 13 দিয়ে ভাগ করেছি। তো এটা 13 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কত না
75কে 13 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 তারং 65, 6 তারং 78 হলে 78 হলে বেশি হয়ে যাচ্ছে, 5 তারং 65, তো 5 ঘর করে হচ্ছে। তো এক্ষেত্রে যে 5ই মানে এখানে যে 5 ঘর করে ধরতে হবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে কঠিন মানে এর কোনো কঠোরভাবে মেনে চলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর কি, ঠিক আছে। তো মোটামুটি একটা ধরতে হবে যাতে মানে হিস্টোগ্রামটা সুসামঞ্জস্যপূর্ণ হয় বা দেখতে সুন্দর লাগে। তো এটা হলে কি পরীক্ষার খাতায় তোমরা অনায়াসে করতে পারবে, ঠিক আছে। তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও কিছুদিনের মধ্যে আলোচনা করে দেবো। আজকে আপাতত তোমরা এটা শুধু জেনে রাখো। দেখো এইদিকে লিখেছি এক ঘর ছাড়া, এক ঘর খানিকটা ছেড়ে দিয়ে আর কি, এক ঘর ছাড়া বলছি খানিকটা ছেড়ে দিয়ে এই দিকটাতে কী করেছি না শ্রেণীর যে নিম্ন সীমাগুলো আছে সেগুলো পরপর করে স্থাপন করেছি, আর এই দিকে হচ্ছে পরিসংখ্যাগুলো স্থাপন করেছি, ঠিক আছে। তো এখানে শ্রেণীর যে নিম্ন সীমাগুলো আছে এগুলো কিন্তু 10 ঘর ছাড়া ছাড়া স্থাপন করেছি, ঠিক আছে। আর এখানে দেখো 29.5, তারপর আছে 34.5, এগুলোর মধ্যে কিন্তু 5 ব্যবধান আছে। তাহলে আমরা এখানে লিখেছি যে 5 ইউনিট বা 5 একক সমান, প্রত্যেকটার মধ্যে 5 5 করে ব্যবধান আছে দেখো। তাহলে এখানে আমরা বলতে পারি যে 5 একক সমান 10টা ছোট ছোট ক্ষুদ্র ঘর, ঠিক আছে। এটা এখানে আমার লেখাটা ভুল হয়েছে, এটা 5টা হবে না, এটা 10টা করে হবে, হ্যাঁ। 5 ইউনিট সমান এটা হবে 10 স্মল স্কোয়ার, ঠিক আছে। এখানটা একটু লেখাটা আমার মিস্টেক হয়েছে, এটা এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করবো, এটা মোটামুটি তোমরা একটা দেখে রাখো। তাড়াতাড়ি করে করা হয়েছে, একটু ভুল হয়ে গেছে। আর এদিকটাতে দেখো 1 2 3 4 করে পরপর করে লেখা হয়েছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে 1। দেখো 1 থেকে 2, তারপরে 2 থেকে 3 প্রত্যেকটার মাঝে 1 আছে, তাহলে এগুলো হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান এখানে কত করে ধরা হয়েছে না 5 করে করে আছে প্রত্যেকটায়, তাহলে 1 ইউনিট সমান 5টি ছোট ক্ষুদ্র ঘর, ঠিক আছে। আর এদিকে পরিসংখ্যাগুলো স্থাপন করা হয়েছে। জাস্ট এটা শুধু তোমরা দেখে রাখো, এখানটা একটু ভুল হয়ে গেছে, এটা তোমরা দেখে নেবে। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও 2-1 দিনের ভিতরেই দিয়ে দেবো। এরপর শেষ যে প্রশ্নটা আছে, সহগতি সহগাঙ্ক নির্ধারণে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মূল পার্থক্য কী, এটা 2 নম্বরের প্রশ্ন, সবার শেষের প্রশ্ন। তো এটার উত্তরটা দেখে নাও। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য হলো, এই পদ্ধতিতে সবার প্রথম আসছে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি। এই পদ্ধতিতে দুটি চলকের মধ্যে রৈখিক সম্পর্ক নির্ণয় করা যায়। আর র্যাঙ্ক পার্থক্য পদ্ধতিতে এই পদ্ধতিতে দুটি চলকের মধ্যেকার অনুষঙ্গ বিশ্লেষণ করা যায়। গুণবাচক উপাত্তের ক্ষেত্রে এই পদ্ধতিতে সহগতি সহগাঙ্ক নির্ণয় করা অসুবিধাজনক, গুণবাচক উপাত্তের ক্ষেত্রে এই পদ্ধতিতে সহসম্পর্ক নির্ণয় করা সুবিধাজনক। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এর এবিটি টেস্ট পেপারের সমাধান। তো এখানে ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।